জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবস্থান করেছেন বিক্ষোভকারীরা। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শুক্রবার থেকেই শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় দলে দলে মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। কনকনে শীত উপেক্ষা করে রাতে শাহবাগেই অবস্থান করে আন্দোলনকারীরা। দুপুর 12টা পর্যন্ত তারেক রহমানের হাদির কবর জিয়ারতের জন্য ছেড়ে দিয়ে আজিজ সুপারমার্কেটের কাছে অবস্থান নেয় তারা। তারপর বেলা 1টার দিকে ফের শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। এ সময় হত্যাকারীদের গ্রেপ্তার নিয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। হাদি হত্যার বিচার নিয়ে সুনির্দিষ্ট কোনো জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। রাত 9:30টার পর শাহবাগে আসেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 7 জানুয়ারি হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে আশ্বাস দিয়েছে ভারত সরকার। এ সময় তার সঙ্গে ছিলেন আরও ডিএমপি কমিশনার। তথ্য উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও রোববার 8 বিভাগে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে। আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, শাহবাগের এখনকার পরিস্থিতি কি সেটি জানাবেন এবং 8 বিভাগে অবরোধের যে অবস্থান কর্মসূচি চলবে কিনা সেটি নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কি বলছেন? সাজিদ, জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই শাহবাগ ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এবং আগামীকাল সকাল 11টা থেকে আবারও অবরোধ কর্মসূচি চলবে বলেও কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে সারা দেশের 8 বিভাগে এই অবরোধ কর্মসূচি পালন করতে বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি এবং ইতিমধ্যেই কিন্তু শাহবাগ ছাড়ার প্রস্তুতি গ্রহণ করেছে এখানে যারা অবস্থান করছিল এবং যেহেতু 2 দিন ধরে এখানে অবরোধ চলছিল, বিভিন্ন উপকরণ ব্যবহার করে এখানে যারা আন্দোলনকারীরা ছিলেন তারা বসেছিলেন, সেগুলো পরিষ্কারের কাজ এখন ইনকিলাব মঞ্চের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা করছেন। ফলে এখানে রাত 10টা নাগাদ এখানে রিজওয়ানা হাসান সহ ডিএমপি কমিশনার এসেছিলেন। তারা যেমনটি বলেছেন যে আগামী 10 কার্য দিবসের মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিট দেওয়া হবে এবং এর পেছনে কারা কারা ছিল, এই হত্যাকাণ্ডের পেছনে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়গুলো তারা বিস্তারিত জানাবে বলে কিন্তু আশ্বাস দিয়েছে। তবে তাদের এই আশ্বাসের পরেও ইনকিলাব মঞ্চের সদস্যরা সেটি প্রত্যাখ্যান করছেন। তারা বলেছেন আগামী 3 কার্য দিবসের মধ্যে ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিট দিতে হবে এবং 26 কার্য দিবসের মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে, এমন দাবি কিন্তু তারা জানিয়েছেন। অন্যথায় তারা রাজপথ ছাড়বেন এবং আগামীকালের জন্য তারা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের এই অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তবে শাহবাগে সেই অবরোধটি আসলে কতক্ষণ নাগাদ চলবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বার্তা কিন্তু দেওয়া হয়নি। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে যেহেতু আগামীকাল এখানে আসবেন সেই নেতা ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং সকলকে সারা বাংলাদেশ থেকে ঢাকামুখী এবং সারা দেশেই এই অবরোধ কর্মসূচি পালনের জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। সাজিদ, এই ছিল আসলে শাহবাগ থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ জুলাই আন্দোলনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থক ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। এতে নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় যান চলাচল সীমিত হয়ে পড়ে। কেন্দ্র থেকে ঘোষণা না আসা পর্যন্ত লড়াই ও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়
অবস্থান কর্মসূচিতে। এদিকে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় রাজশাহীতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে জুলাই আন্দোলনের নেতাকর্মী ও রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সিলেট ও কুষ্টিয়ায় হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও বিভিন্ন সামাজিক সংগঠন। আমরা হাদি ভাইকে কারা গুলি করেছে সেটাই স্পষ্ট। ইনকিলাব মঞ্চের আবেদনের 4 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়েছে তারেক রহমানের এনআইডি। শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে গিয়ে আবেদন করেছিলেন তিনি। সরকারি ছুটির দিন দুপুর 1টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদান এবং ছবি তোলেন তিনি। তারেক রহমানের কিছু সময় আগে একই কক্ষে প্রবেশ করেন কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় ভোটার হওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমানও। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেন তারেক রহমান। ইসি সচিব জানান, জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে ইসির সিদ্ধান্তের উপর। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন। নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। তো সেটার কথা আমি বলেছি, সেটা সিদ্ধান্ত সেটা কমিশনের এটা ফুল কমিশনের অনুমতি লাগবে। ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2015 সালের 24 জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় বড় ভাই তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন। শনিবার দুপুর 2টার দিকে প্রথমবার কোকোর কবর জিয়ারত করেন তিনি। এ সময় তার কবরের পাশে খানিকক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্বশুর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করে সূরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন তারেক রহমান। তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের 3য় দিনে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার সকালে প্রথমে ওসমান হাদির কবরে ফুল দেন, পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এ সময় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানায়। বিএনপি মহাসচিব বলেন, হাদিকে হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল করাতে চেয়েছে একটি মহল। নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। নির্বাচনে অংশ নিতে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পাওয়া 7টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম জেলায় 3টি ও পিরোজপুরের 1টি আসনে শনিবার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এর আগে যশোরের 3টি আসনেও প্রার্থী বদল করে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় 237টি ও দ্বিতীয় দফায় আরও 36টি আসনে নিজেদের প্রার্থী দেয় বিএনপি। এসব আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া অনেক প্রার্থী পরিবর্তন করেছে দলটি। এই রদবদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম 10 আসন থেকে সরিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রাম 11 আসনে। আর চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছেন সাইদ আল নোমান। সেই সাথে চট্টগ্রাম 4 আসনে শেষ হাসি হেসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী। ফিরোজপুর 1 আসনে
প্রথমে 12 দলীয় জোটের মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেয় বিএনপি। শনিবার সেই সিদ্ধান্ত বদলে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ পেলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে যশোরের 3টি আসনে বিএনপির প্রার্থী রদবদল করা হয়। যশোর 1 আসনে নুরুজ্জামান লিটন, যশোর 4-এ মতিয়ার রহমান ফারাজিকে মনোনয়ন দেওয়া হয়। আর যশোর 6 আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে বাদ দিয়ে আবুল হোসেন আজাদকে ধানের শীষ দেওয়া হয়েছে। এদিকে নির্বাচনে ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে জামায়াতের সাথে এনসিপির জোট নিয়ে 214 জন কেন্দ্রীয় নেতার মধ্যে নীতিগত আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে 30 জন নেতা। শনিবার সন্ধ্যায় এনসিপির সকল দায় ও দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন ডাক্তার জারা। নিজের ফেসবুক পোস্টে ডাক্তার জারা লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কি সেই প্রেক্ষাপট তা খোলাসা করেননি তিনি। এদিকে গত কয়েকদিন ধরে জামায়াতের সাথে এনসিপির জোট কিংবা সমঝোতার গুঞ্জন চলছিল। তবে জামায়াতের সাথে এনসিপির জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে 214 জন কেন্দ্রীয় নেতার মধ্যে 30 জন স্মারকলিপি দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে। জুলাই অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠনের কর্মকাণ্ড সহ 1971 সালে দলটির বিতর্কিত ভূমিকার কারণেই তারা এই ভেটো দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তত্ত্বাবধানে, অর্থাৎ আপনারা যেটাকে আইসিইউ বলেন, সেখানে উনি চিকিৎসাধীন আছেন। ওনার সুস্থতার জন্য আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। উনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সেই দোয়া সবসময় দেশের মানুষ করছে, সেজন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসক সহ স্বাস্থ্য অর্থাৎ নার্স, অন্যান্য প্যারামেডিক্স দায়িত্ব পালন করছেন, সেজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন ওরা মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে। অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয়, সেজন্য উনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে, অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে, অথবা এই হসপিটালে আগত রুগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে, সেজন্য উনি অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের অতি উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না করে। আর আপনাদের মাধ্যমে আমরা এটুকু যা বলতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন। এবারে জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন গণ অধিকার পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিএনপিতে যোগদানের পর তাকে নিয়ে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশান কার্যালয়ে এসে বিএনপিতে যোগদান করেন মোহাম্মদ রাশেদ খান। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান। যোগদানের পর রাশেদ খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আদর্শ মেনে তিনি বিএনপিতে যোগদান করেছেন। এছাড়া নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের জন্য কাজ করে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর বিএনপির মহাসচিব ঝিনাইদহ ৪ আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খানের পক্ষে কাজ করার আহ্বান জানান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি, বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি। রাশেদ খান জনসমর্থন নিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে তার ভূমিকা আগামীর বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপকভাবে অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে জনসাধারণের দায়িত্ব দুটো: গণমাধ্যমের মাধ্যমে নিজেদের মতামত দেয়া আর জনপ্রতিনিধি নির্বাচন। একথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার চায় এমন একটি নির্বাচন হোক যেখানে মানুষ তার ইচ্ছে মতো ভোট দিতে পারবেন। অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, সুপার ক্যারাভান নামে ভোটের এই গাড়িটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। এমন 10টি সুপার ক্যারাভান পর্যায়ক্রমে দেশের 64টি জেলা ও 300টি উপজেলায় ঘুরে ঘুরে প্রচারণা কার্যক্রম পরিচালনা করবে বলে জানান আয়োজকরা। দায়িত্ব আসলে দুটো। একটা হলো তাদের মতামত দেয়া যে কি কি পরিবর্তন তারা চান অথবা চান না। 1, 2 জনপ্রতিনিধি নির্বাচন করা। এইবারের নির্বাচনটাতে এই দুটো আসপেক্ট চলে আসতেছে, যেটা নর্মালি আমরা শুধু আপনারা যে একজন প্রতিনিধি শুধু নির্বাচন করেন সবসময়। এবারে দ্বিতীয় আরেকটি বিষয় আসছে যে আপনার মতামত কি প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে, কারণ দেশ স্বাভাবিক লাইন থেকে অনেক সরে গিয়েছে, সেটাকে আবার যথাযথ স্থানে নিয়ে আসা, আপনাদের অধিকার যাতে আবার কেউ এসে অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে ধরনের একটা পরিবেশ সৃষ্টির জন্য এগুলো করা হয়েছে। প্রশাসন নিরপেক্ষ থাকলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব। এজন্য ইসিকে দক্ষতার পরিচয় দিতে হবে। আগামী জাতীয় নির্বাচন ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিলে সংলাপে একথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংলাপে অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, হাদির হত্যাকাণ্ডকে হালকা করে দেখার সুযোগ নেই। সামরিক বাহিনী নির্বাচনে সহযোগিতা করবে কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে না। অনুষ্ঠানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, হাদিকে টার্গেট করে হত্যার পর ইসির তৎপরতা মাঠে দেখা যায়নি। তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বানচালে তৎপর ভারত। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, প্রতি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে নির্বাচনে কারচুপি হবে না। তবুও গোটা জাতির দাবি উপেক্ষা করছে নির্বাচন কমিশন। সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের চাওয়া পাওয়াটা গ্রহণযোগ্য ক্রেডিবল ইলেকশনের জন্য ভোটারদের স্বাধীনতার 25 বছর আগে ফেয়ার ছিল না, বাট যাই ছিল সেটা আমার মনে হয় যে ইলেকশনের আউটকাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনলি যে আপনার আর্মি থাকবে তা না, আপনার বিমান বাহিনীও থাকবে। বিমান বাহিনী মানে পুরা ইউনিট ওয়াইজ থাকবে। এটা আপনার আরপিওতে আনা হয়েছে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন হবে কিনা সেটা আপনার ইলেকশন কমিশনের জন্য জরুরি। পার্টিসিপেটরি ইলেকশন করার ব্যাপারে তারা কেমন জানি ঢিমা তালে কাজ করছে। পরিবর্তন কত ভয়াবহ হবে নির্বাচন যে সুষ্ঠু না হয়, প্রপারলি না হয়, দেশের যে ধস নামবে এই বিবেচনা করাও তো দরকার। বিদেশি ফান্ড বন্ধ হয়ে যাবে,
স্টেক হোল্ডার এখানে আসবে না, বিনিয়োগকারীরা বিনিয়োগ উদ্ধ করবে। এই আনস্টেবল সিচুয়েশনে কোনো বাইরের ফাইন্যান্সও পাবো না, ব্যাংক ফাইন্যান্স পাবো না, ব্যবসা বাণিজ্য ধস নামবে। সুতরাং অনেকগুলি ইম্প্যাক্ট আছে এটার, পোস্ট ইম্প্যাক্ট। এই কারণে সিসিটিভি ক্যামেরা জোগাড়ে কয় টাকা লাগলো এটা ইমিডিয়েট ম্যাটেরিয়ালি দেখলে হবে না, এটা টোটাল আলটিমেট ইম্প্যাক্টের সামনে রেখে এটা জাতির জন্য ডিটারমিনিং ফ্যাক্টর। আমরা জোর দাবি জানাচ্ছি এটা ইনস্টল করার জন্য। আমাদের হাদিকে টার্গেট কিলিং কে করলো? নির্দেশ এসছে ওপার থেকে, কিন্তু বুলেটটা তো ছিল আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কাছে। এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে এটা আমরা এনসিপির ছেলেদের গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী সন্ত্রাসী বাহিনী কি করতে পারে। আসন্ন নির্বাচনে গণভোটের বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন শিগগিরই প্রচারণা চালাবে বলে জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার বেলা 12টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণভোটের বিষয়ে সরকারের যেসব প্রচারণা চালানো দরকার ছিল সরকার সেটি করেনি। মানুষ যেন জেনে বুঝে ভোট দিতে পারে এবং কি কি সংস্কার হবে, এই সংস্কার কি সুফল বয়ে নিয়ে আসবে, এসব বিষয়ে সুজন প্রচারণা চালাবে বলে জানান বদিউল আলম মজুমদার। সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে আমাদের বলতে আর কিছু নেই। দুঃখজনক হলেও সত্য যে সরকার যে প্রচারণা চালানোর কথা চালায়নি। আশা করি যে সরকার প্রচারণা চালাবে। আমরা সুজনের পক্ষ থেকেও আমরা চেষ্টা করছি, আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা শিগগিরই এবারে গণভোটের ব্যাপারে প্রচারণা চালাবো যাতে মানুষ জেনে বুঝে ভোট দিতে পারে। আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক মাধ্যমে ফটোকার্ডের মাধ্যমে এই ষড়যন্ত্র হচ্ছে, যা আতঙ্ক সৃষ্টি করছে বলে জানান প্রেস সচিব। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকতায় এআই এর ব্যবহার, সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং ডিজিটাল সিকিউরিটির শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রতিদিন হাজার হাজার ফটোকার্ড আসতেছে, আপনি কিভাবে বুঝবেন যে এটা ঠিক বলছে কিনা? বা আপনি ফটোকার্ডের সবচেয়ে বড় যেটা অত্যাচার, যেটা আমাদের লিডিং পত্রিকাগুলো এইটার থেকে বেরোতে পারতেছে না। আমি কয়েকটা পত্রিকার নাম বলবো না এখানে, বাট এটা এত ভয়াবহ রকমের ফটোকার্ডের অত্যাচার। সে ফার্স্টে আমি নিজে এটার ভিকটিম। 27 মিনিটের একটা স্পিচ দিয়েছি, আপনি পুরো 27 মিনিটে আপনি একটা সেন্টেন্সে আনছেন। আগামী 1.5 মাসের মধ্যে সম্প্রচার কমিশন অধ্যাদেশ বাস্তবায়ন ও গণমাধ্যম কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিজেসির 6ষ্ঠ সম্মেলনে তিনি বলেন, যারা গণমাধ্যম অফিসে ভাঙচুর করে, আগুন দেয়, তারা সবার শত্রু। গণমাধ্যম কর্মীদের পেশাগত জায়গা কেউ যেন প্রভাবিত না করতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় বেশ কিছু গণমাধ্যমের সমালোচনা করে বলেন, অনেক গণমাধ্যম আছে যারা কিছু দল বা ব্যক্তির হয়ে কাজ করে, গণমানুষের কথা বলে না। সম্মেলনে গণমাধ্যম কর্মীরা বলেন, গণমাধ্যমের জন্য এখনও ভয়হীন পরিবেশ তৈরি হয়নি। সাংবাদিকতার সঠিক পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। শেষ করতে পারবো, কিন্তু আইন উপদেষ্টা মণ্ডলীর এক হতে হবে। আপনাদের এটার ব্যাপারের কথা এসছে, কিন্তু ওই সময় ওই জায়গাতে আসলে হেলিকপ্টারটা দেয়া যেত না। অনেক গণমাধ্যম কিন্তু শুধুমাত্র কিছু ব্যক্তির, কিছু প্রতিষ্ঠানের বা কিছু দলের মুখপাত্র হিসেবে কাজ করে। গণমাধ্যম বলতে যা বোঝায় সেটা সে অর্থে হয়ে ওঠেনি। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে অগ্নিকাণ্ডে নূর কামাল নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা সেন্ট মার্টিনগামী দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের বেশিরভাগ অংশই পুড়ে যায়। তবে অভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তর জানায়, জাহাজটি যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করে। এ সময় হঠাৎ জাহাজটিতে আগুন লাগে। জাহাজটির অবস্থান ছিল ঘাট থেকে 150 থেকে 200 মিটার দূরে। এর আগে প্রথম ধাপে সকাল 6টার দিকে যাত্রী নিয়ে একই ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয় 2টি জাহাজ। দ্বিতীয় ট্রিপে আটলান্টিক ক্রুজে যাত্রী নেওয়ার সময় আগুন লাগে। পরে তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিক ক্রুদের উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটি এর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে আরিচা পুরাতন টার্মিনালের উত্তরে নির্মাণাধীন গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুদামের ভেতরে শ্রমিকরা ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাইয়ের কাজ করছিলেন। অসাবধানতাবশত ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গুদামে থাকা প্লাস্টিক ও দাহ্য সামগ্রীতে। অগ্নিকাণ্ডের সময় গুদামের সামনে বাঁধা লোহার দরজা খুলে পড়লে স্থানীয় ৩ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পুশিন হওয়া ১৪ জন অবাঙালি মুসলিম ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে ভারতে পাঠানোর বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের ভারতে পাঠানো হবে। বিজিবি জানায়, শুক্রবার মধ্যরাতে ঘন কুয়াশার সুযোগে ওই ১৪ জনকে পুশিন করে বিএসএফ। পুশিন হওয়া সবাই অবাঙালি মুসলিম। তারা নিজেদের ভারতের ওড়িশা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। এ বিষয়ে বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ড্যান্ট ছাড়াও বিজিবি বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। সকল প্রক্রিয়া শেষে তাদের ভারতে ফেরত পাঠানো হবে। ওই ১৪ জন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। মৌলভীবাজারের নিজ বাড়িতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ২ ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেশগড়িগুল গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুম। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে ফেরেন। ঘটনার পরপরই এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্স খুলে মিলেছে প্রায় ১২ কোটি টাকা। ৩ মাস ২৭ দিন পর শনিবার খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। এতে পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা। সকাল থেকে 10টি দানবাক্স ও 3টি সিন্ধুক খুলে গণনা শুরু হয়। এতে অংশ নেয় মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় ৫ শতাধিক মানুষ। এবার পাওয়া গেল ১১,৪৮,৪৮,৫৩৮ টাকা। এর আগে চলতি বছরের ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স খুলে রেকর্ড ১২,৯,৩৭,২২০ টাকা পাওয়া যায়। সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফজলুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরীর পতেঙ্গায় ভিওটিটি তেল পরিশোধন কারখানায় দোয়ায় অংশ নেন গ্রুপের কয়েকশো কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের শিল্প উন্নয়নে ফজলুর রহমানের অবদান অনস্বীকার্য। নিজের মেধা, সততা ও দক্ষতায় একের পর এক প্রতিষ্ঠান গড়ে ১৫,০০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন তিনি। দেশের রাজস্ব আয় বৃদ্ধিতেও রেখেছেন ভূমিকা। মানসম্পন্ন ও গুণগত পণ্য ভোক্তাদের হাতে তুলে দেয়া তার ব্যবসায়িক অঙ্গীকার ছিল বলেও জানান বক্তারা। শুধু তাই নয়, মসজিদ, হাসপাতাল সহ অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন জনসেবার জন্য। তার কীর্তি, ব্যবসায়িক সুনাম মৃত্যুর পরও তাকে স্মরণীয় করে রেখেছে। এ সময় কোরআন তেলাওয়াত, দরুদ পাঠের পর দোয়া ও মোনাজাতে শরীক হন সবাই। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন শনিবার ইআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন অনুষ্ঠানে ১,৭০০
36 জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলের জন্য 4 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেলির পণ্য সামগ্রী দেশে বাজারজাত করবে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই। গত 24 ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘোষণা আসে। অনুষ্ঠানে ডেলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মার্স এবং এসিআই এর গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফুদ্দৌলা সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডেলি স্টেশনারি পণ্যসমূহ এসিআই এর শক্তিশালী বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে। ডেলির পণ্যসমূহ আধুনিক ডিজাইন, টেকসই মান এবং ব্যবহার বান্ধব বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি, যা শিক্ষার্থী, পেশাজীবী এবং সৃজনশীল মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ করবে। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউস্থ বিএডিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশ নেন। সভায় 2025 সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং তা নিয়ে সদস্যদের মাঝে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া 2025-26 অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও অডিট ফি নির্ধারণ করা হয়। সংগঠনের অনলাইন মেম্বারশিপ সফটওয়্যার সংক্রান্ত প্রেজেন্টেশনও সভায় তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয়। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ন্যাশনাল আইডিয়াল কলেজের 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠান। আইডিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মিলিত হন কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের চেয়ারম্যান বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মাকসুদ উদ্দিন। অতিথিরা তাদের বক্তব্যে কলেজের গৌরবময় পথ চলা ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শিক্ষা ও কল্যাণমুখী কার্যক্রমের প্রশংসা করেন। স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। রজত জয়ন্তী এই আয়োজনের মাধ্যমে ন্যাশনাল আইডিয়াল কলেজ ও এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ জানান আয়োজকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতির মধ্যেই ভারতের রাজধানী দিল্লিতে চলছে অপারেশন আঘাত। নাশকতা ঠেকাতে বড় পরিসরে চলছে পুলিশি অভিযান। শুধু সাউথ ও সাউথ ইস্ট দিল্লিতে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় অস্ত্র, শুল্ক, মাদক, জুয়াসহ বিভিন্ন আইনে গ্রেপ্তার প্রায় 700 মানুষ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় 3000 মানুষকে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, নগদ অর্থ, অবৈধ মদ, মাদক ইত্যাদি। দিল্লি পুলিশ সূত্রে এনডিটিভি জানায়, উৎসবের মৌসুমকে অপরাধমুক্ত রাখতে চলছে এসব অভিযান সফল দাবি করে পুলিশ বলে, অপারেশন আঘাতের এ ধাপে 150-র বেশি এমন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে যাদের অপরাধের অতীত রেকর্ড আছে। অভিযানে ভেঙে দেওয়া হয়েছে গাড়ি চুরির সাথে যুক্ত কয়েকটি অপরাধী চক্রকেও। গৃহযুদ্ধ আর তীব্র মানবিক সংকটের মধ্যেই সাধারণ নির্বাচন শুরু হতে যাচ্ছে মিয়ানমারে। প্রথম ধাপের ভোটের বাকি আর একদিন। রোববার প্রথম ধাপে ভোট হবে 102টি অঞ্চলে। 11 জানুয়ারি 100টি ও 25 জানুয়ারি 63টি অঞ্চলে হবে দ্বিতীয় এবং তৃতীয় বা শেষ ধাপের ভোট। সব মিলিয়ে দেশের 330টি নির্বাচনী অঞ্চলের মধ্যে ভোট হবে 265টিতে। ভোট গণনা ও ফল প্রকাশের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। প্রহসনের নির্বাচন বলে ইতিমধ্যে ভোট বর্জন করেছে জাতিসংঘ এবং বিভিন্ন দেশ। যদিও মিয়ানমারে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, নির্বাচনে সমর্থন জানিয়েছে প্রতিবেশী ভারত।
অবশেষে বিরোধপূর্ণ সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কম্বোডিয়া ও থাইল্যান্ড। 3 দিনের আলোচনার পর শনিবার যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। কম্বোডিয়ার সেনাবাহিনী জানিয়েছে, স্পেশাল জেনারেল বর্ডার কমিটির উদ্যোগে এই চুক্তি কার্যকর হয়েছে। এরপর একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, এই চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিক, তাদের অবকাঠামো ও সেনাবাহিনীর স্থাপনাতে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে দুই দেশ। এর আগে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় থাই কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও গেল 8 ডিসেম্বর থেকে আবারও সংঘাতে জড়ায় দুই দেশের সেনাবাহিনী। নতুন করে শুরু হওয়া সংঘাতে উভয় পক্ষের শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি প্রায় 5 লাখ মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়। তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলীয় এলাকায় 7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে তাইওয়ানের ইলান কাউন্টিতে আঘাত হানা ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইওয়ানের আবহাওয়া বিভাগ জানায়, ভূপৃষ্ঠ থেকে 73 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। এতে কেঁপে ওঠে তাইওয়ানের রাজধানী তাইপেও। এর আগে গত 18 ডিসেম্বর তাইওয়ানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 6.1। এছাড়া 2026 সালে দেশটিতে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে 2016 সালে দেশটিতে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান। বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টসের নতুন অধ্যায়। ঢাকা স্টেডিয়াম রানে দেশি বিদেশি 350-র বেশি দৌড়বিদ অংশ নিয়েছেন। শ্বাসযোগ্য ঢাকার জন্য দৌড়, এই বার্তাকে সামনে রেখে আয়োজিত এই ইভেন্টে 36 ঘন্টা, 24 ঘন্টা, 12 ঘন্টা ও 6 ঘন্টা এই 4টি ক্যাটাগরিতে হয় প্রতিযোগিতা। বিভিন্ন বয়স ও পেশার প্রতিযোগীদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম জুড়ে ছিল ভিন্ন রকম এক আবহ। দিনের আলোর পাশাপাশি রাতের ফ্লাড লাইটের আলোতেও 36 ঘন্টা ব্যাপী চলে এই প্রতিযোগিতা। বাংলাদেশে এর আগে একজন রানার সর্বোচ্চ 200 কিলোমিটার রানিং করেছিলেন, এটা আমি অতিক্রম করে 34 ঘন্টার ভিতরে আমি 233 কিলোমিটার আজকে সম্পূর্ণ করেছি। ইন্ডিয়াতে 3টা স্টেডিয়াম রান হয় 24 ঘন্টা করে, কিন্তু বাংলাদেশে কখনো স্টেডিয়াম রান হয়নি। তাছাড়া আলট্রা রানিং জিনিসটা নিয়ে আমরা কোস্টাল আলট্রা বাংলাদেশ মূলত কাজ করি। তো আলট্রা রানিংয়ের জন্য এবছর আমরা 200 কিলোমিটার একটা আয়োজন করেছিলাম, যেটাও বাংলাদেশে প্রথম ছিল, এই ফেব্রুয়ারিতে আয়োজন ছিল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।